বাঙালি আলসে, বাঙালি ঘরকুনো, এই ধারণা অসঙ্গত তা বারবার প্রমাণিত হয়েছে। সামাজিক উত্থান হোক, নবজাগরণের প্রথম পদক্ষেপ হোক কিংবা দুঃসাহসিক অভিযান, বাঙালির উপস্থিতি সর্বত্র। সেই রকমই একজন বাঙালি হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তিনি তাঁর জীবন জুড়ে বহু স্থান ঘুরে বেড়িয়েছেন, বাস্তবিক সমাজকে প্রত্যক্ষ করেছেন এবং সেই সকল অভিজ্ঞতা তার সাহিত্যকর্মে বাঁচিয়ে রেখেছেন। অসীম জিজ্ঞাসা, পরিচিত পরিবেশ থেকে বেরিয়ে অনিশ্চিত ভবিষ্যতের পথে যাত্রা, দুঃসাহসিক অভিযান সব কিছুই রূপ পেয়েছে তাঁর সাহিত্যে। সেই পথের পাঁচালীর অপু হোক বা চাঁদের পাহাড়ের শঙ্কর, এই নদী জঙ্গলের বাংলাদেশে প্রত্যেক বাঙালি আরণ্যক হয়ে উঠতে চেয়েছে কখনো না কখনো। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সৃষ্ট সেই রকমই একজন আরণ্যক বাঙালি হল সুশীল। বিভূতিভূষণের হীরে মানিক জলে উপন্যাসে সুশীল সেই বাঙালি যুবক যে পরম্পরাক্রমে চলে আসা ব্যবস্থা ভেঙে বেরিয়ে পড়েছে রহস্যে ঘেরা এক অভিযানে। কি হলো তার সাথে এই অভিযানে? আজ বলবো সেই গল্প। আজ তার তৃতীয় পর্ব। আগের পর্বগুলো শোনার জন্য অবশ্যই ক্লিক করুন ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে। জামাতুল্লাহ চা খেতে খেতে উঠে চমকে বললে, কোথায় বাবু, কোথায়? 2 নম্বর মফিজুল সর্দারের লেন, একটা কুঠুরিতে নূর মোহাম্মদ নামে একটা লোককে গলা কাটা অবস্থায় পাওয়া গিয়েছে। সুশীল কাগজ থেকে মুখ তুলে দেখলে জামাতুল্লাহ তালপাতার মতো কাঁপছে। অতি কষ্টে সে সুশীলকে জিজ্ঞেস করলে, কি নাম লোকটির বাবুজি? নূর মোহাম্মদ। জামাতুল্লাহ চা ফেলে উঠে এসে সুশীলের হাত ধরে বললে, আপনি আমার সবচেয়ে বড় দোস্ত। কাল এখানে রেখে আপনি আমার জান বাঁচিয়েছেন। নূর মোহাম্মদ আমার ঘরেই থাকে, এক বিছানাতেই দুজন শুই। কাল আমি থাকলে আমাকেই মারত। আমি ভেবে ভুল করে ও বেচারিকে খুন করে দিয়েছে। সুশীল বললে, তুমি এক্ষুনি বাড়ি যাও। সেই জিনিসটা? না বাবু, সে আমি অন্য জায়গায় রেখেছি, সেখান থেকে কেউ সেটা বের করতে পারবে না। সুশীল স্বস্তির নিঃশ্বাস ফেলে বললে, তবুও একবার যাও। সেটা নিয়ে বাবুজি আপনার বাড়িতে রেখে দিন, আপনি মেহেরবাড়ি করে যদি রেখে দিন। নিশ্চয়ই রাখবো, তুমি একা যেও না, চলো আমিও সঙ্গে যাচ্ছি, আমার ভাই সনদকে সঙ্গে নেব। পাথরখানা এনেই সুশীল কয়েকদিনের মধ্যে তার আরেকখানা ছাঁচ করিয়ে নিয়ে সেখানা ব্যাংকে জমা দিয়ে এলো। ওসব জিনিস সঙ্গে রাখলেই যত গোলমাল। কিন্তু ব্যাংকে রাখবার কয়েকদিন পরেই ঘটে গেল আর এক বিপদ। সুশীল তখন 1002 টাকার ব্যবস্থা একরকম করে ফেলেছে। তার কাকাই টাকাটা তাকে দেবেন। তবে সে বলেছে ব্যবসার জন্যই ওটা দরকার। বিদেশে যাওয়ার কথা শুনলে কেউ উৎসাহ দিত না। ওর সঙ্গে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত যেতে রাজি সনদ কথা জানিয়েছে। সুশীল বউবাজার দিয়ে গিয়ে জামাতুল্লাহকে ট্রামে তুলে দিয়ে এলো। ট্রাম পরবর্তী থামবার জায়গায় যাবার পূর্বেই ট্রামে শোরগোল উঠল। জামাতুল্লাহ ট্রামের বেঞ্চিতে বসবার সঙ্গে সঙ্গেই পাশের একজন লোক নেমে গেল। নেমে যাবার সময় একবার যেন তার হাতখানা জামাতুল্লাহর পিঠের দিকে ঠেকল। অন্তত জামাতুল্লাহর তাই মনে হলো। পরক্ষণেই জামাতুল্লাহ রক্তাক্ত দেহে চিৎপাত ট্রামের মেঝেতে। লোকজন হই হই, পুলিশ পুলিশ, সবাই মিলে ওকে ধরাধরি করে নামিয়ে ফেললে। শেষে দেখা গেল ওর বিশেষ কিছু লাগেনি এবারও। একখানা ধারালো ছুরি দিয়ে বোধহয় আততায়ী কোমরের থলে কাটবার চেষ্টা করেছিল। ছুরিখানা দৈবাত পাশের দিকে লেগে খানিকটা অগভীর রেখা সৃষ্টি করে লম্বালম্বিভাবে কেটে গিয়েছে। এই ঘটনার ঠিক 7 দিন পরে সুশীল, সনদ ও জামাতুল্লাহ তিনজনে একখানা রেঙ্গুনগামী জাহাজে চড়ে বসল। আপাতত সিঙ্গাপুর এবং সেখান থেকে ব্যাটেভিয়া যাবে, এই হলো উদ্দেশ্য ওদের। মাস 2 পরের কথা। সকালবেলা সুশীল সিঙ্গাপুরের ভারতীয় পাড়ায় একটি ছোট শিখ হোটেলের একটা ঘরে বসে সনদকে বলছিল,
আমরা এখানে এসে ভালো করলাম কি মন্দ করলাম এখনো বুঝিনি সনদ। জামাতুল্লার বোম্বেটে বন্ধু তো দেখা যাচ্ছে অত্যন্ত ধূর্ত প্রকৃতির লোক। ও হাসতে হাসতে মানুষ খুন করতে পারে। ওকে কি খুব বিশ্বাস করা উচিত হলো? বিশ্বাস না করেই বা উপায় কি দাদা? ও ছাড়া সুলু সমুদ্রে জাহাজ চালাবে কে? তবে আমার মনে হয় যখন আমাদের কাছে এমন কোনো মূল্যবান জিনিস নেই তখন সে অনর্থক মানুষ খুনের দায়িত্ব ঘাড়ে নিতে যাবে কেন? এমন সময় বাইরে পায়ের শব্দ শোনা গেল। জামাতুল্লাহ তার বোম্বেটে বন্ধু মিস্টার ইয়ার হোসেনকে নিয়ে ঘরে ঢুকল। ইয়ার হোসেন ভিক্টোরিয়া স্ট্রিটে একটা চুল ছাঁটার দোকান করে ভাড়াটে চিনে নাপিত দিয়ে চুল ছাঁটায়। রোজগার মন্দ হয় না। 42-43 বছর বয়স হবে। রোগা চেহারা, চোখের দৃষ্টিতে অত্যন্ত ভালো মানুষ ও নিরীহ ধরনের বলে মনে হয়। পরনে সাহেবি পোশাক। লোকটা ভারতীয় নয়, মালয়ও নয়। কোন দেশের লোক তা কখনো বলেনি। তবে তার কথাবার্তা থেকে মনে হয় ভারতের ওপর টানটা তার বেশি। কথাবার্তা বলে ইংরাজিতে, নয় মালয় ভাষায়। তার ভাঙা ইংরাজি জামাতুল্লাহ বেশ বোঝে। এ ধরনের লোকের সঙ্গে কখনো সুশীল বা সনতের পরিচয় ঘটেনি ইতিপূর্বে। বাইরে মোটামুটি ভদ্রলোক, এমনকি বেশ নিরীহ প্রকৃতির প্রৌঢ় ভদ্রলোক, কিন্তু ভেতরে ভেতরে ইয়ার হোসেন দুর্দান্ত দস্যু। মুহূর্তের মনোমালিন্যের ফলে যারা বন্ধুর বুকে অতর্কিতে তীক্ষ্ণতার কিরিচ বসিয়ে দিতে এতটুকু দ্বিধা করে না, এ সেই জাতীয় লোক। ইয়ার হোসেন ঘরে ঢুকে বললে, বসে আছেন? আমায় আর 200 দিতে হবে, দরকার রয়েছে। সুশীল জামাতুল্লার মুখের দিকে চাইলে অতি অল্পক্ষণের জন্যে। জামাতুল্লাহ চোখের ইঙ্গিতে তাকে বলে দিলে ইয়ার হোসেনকে যেন সে প্রত্যাখ্যান না করে। কত টাকা বললেন মিস্টার হোসেন? 200 কি 250? বেশ, নেবেন। সেদিন নিয়েছেন 100। ইয়ার হোসেন যেন খানিকটা উদ্ধত সুরে বললে, নিয়েছে তো কি হবে, তোড়জোড় করতেই সব টাকা যাচ্ছে। জাহাজের কি হলো, চার্টার করবেন? জাহাজ চার্টার করবার টাকা কোথায়? কিন্তু আচ্ছা, একটা কথা বলি, আপনারা সে বিম্হমণির দেশে যেতে চাইছেন কেন? টাকা করে হিরে জহরাত সেখানে সত্যি আছে? কি করে বলি সাহেব, তবে তোমার কাছে লুকোবো না। খুব বড় রত্নভাণ্ডার সেখানে লুকোনো আছে, এই আমাদের বিশ্বাস। এই মণির আংযোগ আছে, ওটাই তার হদিশ। অন্তত নটরাজন তাই বলেছিল। আমি চেষ্টা করে দেখব, কিন্তু আমার ভাগ ঠিক 3 ভাগের 1 ভাগ চাই। ফাঁকি দেবার চেষ্টা করলেই বিপদ ঘটবে। এই হাতে অনেক মানুষ খুন করেছি, সে কথা কে না জানে। মানুষ মারাও যা, আমার কাছে পাখি মারাও তা। সুশীলের গা যেন শিউরে উঠল। কাজের খাতিরে এমন নিষ্ঠুর প্রকৃতির লোকের সঙ্গে আজ তাকে মিশতে হচ্ছে। ভাগ্য কি জানি কোন পথ তাকে নির্দেশ করছে। মুখে বললে, না সাহেব, তুমি নিশ্চিন্ত থাকো, ফাঁকি তুমি পড়বে না। ইয়ার হোসেন বললে, একটা গল্প বলি শোনো তবে। একবার আমার জাহাজে 6-7 জন মাল্লা মদ খেয়ে বিদ্রোহ ঘোষণা করলে। তাদের দলে একজন সর্দার ছিল। সে এসে আমায় জানালে এই শর্তে আমি রাজি না হলে তারা আমার হাত পা বাঁধবে, মেরে ফেলতেও পারে। আমি ওদের সান্ত্বনা দিয়ে শর্তে সই করে দিলাম। তারপর ইঞ্জিন রুমের বড় কর্মচারীকে ডেকে বললাম, জাহাজে কয়লা দিয়ে স্টিম ফার্নেসের মুখ খুলে রাখবে। ইঞ্জিনিয়ার বিস্মিতভাবে আমার মুখের দিকে চেয়ে বললে, কেন কাপ্তেন সাহেব, এ তো বিপজ্জনক ব্যাপার। সেই ভীষণ উত্তাপে ফার্নেসের মুখ খুলে রাখবো? সে বেচারি আমার মতলব কিছু বুঝলে না। আমি সেই বিদ্রোহী সর্দারকে আর তার 4 জন অনুচরকে বললাম ফার্নেসে কয়লা দিতে। এদিকে ইঞ্জিন রুমে টেলিগ্রাফে ইঞ্জিনিয়ারকে পুরোদমে স্টিম দিতে বলেই ওরা ঘরে ঢুকবার সঙ্গে সঙ্গে পুলি ঘুরিয়ে জাহাজ প্রায় 25 ডিগ্রি কোণ করে স্টারবোর্ডের দিকে কাত করে ফেললাম। টাল সামলাতে না পেরে হঠাৎ গিয়ে পড়ল খোলা ফার্নেসের মুখে। লোক ঠিক করা ছিল, তখনই তারা ওদের ফার্নেসের আগুনে ধাক্কা মেরে ঠেলে দিয়ে ফার্নেসের দরজা খটাং করে বন্ধ করে দিলে।
সনৎ ও সুশীল রুদ্ধ নিঃশ্বাসে বললে, তারপর? তারপর তারপর 2 দিন পরে কতগুলো আধপোড়া হাড় পোড়া কয়লার ছাইয়ের সঙ্গে ফার্নেস সাফ করা কুলি সমুদ্রের জলে ফেলে দিলে। মিউটিনি শেষ হয়ে গেল। কেউ টের পেলে না। সবগুলো বদমাইশ যখন ও পথে গেল তখন বাকিগুলো আপনা আপনি চুপ করে গেল। ভালো মানসির দিন চলে গিয়েছে জানবেন। নিষ্ঠুর হতে হবে, নির্মম হতে হবে, তবে মানুষের অন্যায়ের প্রতিশোধ নিতে পারবেন। সুশীল বুঝল না এমন নিরীহ ভালো মানুষটির আড়ালে কি করে এমন দৃঢ় ও নির্মম চরিত্র লুকানো থাকতে পারে। আর একটা কথা, অস্ত্রশস্ত্র কেমন আছে আপনাদের? কিছু না, একটু করে অটোমেটিক আছে দুজনের, তার কার্টিজ নেই। রাইফেল নেই? ভারত থেকে রাইফেল কেনা? মিস্টার হোসেন, এবার আপনি হাসালেন। ইয়ার হোসেন দ্বিরুক্তি না করে বেরিয়ে চলে গেল এবং কিছুক্ষণ পরে একটা বড় রিভলভার নিয়ে এসে সুশীলের হাতে দিয়ে বললে, পছন্দ হয়? ওফ, এ তো চমৎকার জিনিস। এই কিনবো 3টি 3 জনের, আর একটা পুরনো মেশিন গান। মেশিন গান কি হবে? অনেক দরকার আছে। সুশীল ও সনৎ দুজনেই দেখলে সে অনেক রকম জানে শোনে। জাহাজ চালানোর যন্ত্রাদি কিনবার সময় তার যে কিছু কিছু বিজ্ঞানের জ্ঞানও আছে এ পরিচয়ও পাওয়া গেল। চাল চলনে ধরন ধারণে সে সর্বদাই মনে করিয়ে দেয় যে সে সাধারণ নয়। সুশীল জামাতুল্লাহকে বললে, তুমি বলেছিলে 200 টাকা নিলেই হবে, এখন দেখছি 500 টাকায় মিস্টার হোসেন নিয়ে নিলে নানা ছুতো করে, হাতে কিন্তু 1 পয়সাও রইল না। কোনো ভয় নেই বাবুজি, আমি যখন আছি। ও তেমন লোক নয়। লোক নয় কি রকম? ভয়ানক লোক, আমরা বুঝেছি। ও দরকার মনে করলে তোমার মতো পুরনো বন্ধুর গলা কাটতে এতটুকু দ্বিধা করবে না। বাবুজি দেখছি সত্যি ভয় পেয়ে গিয়েছেন। তা একটু পেতে হয়েছে, টাকাটাও মেরে দেবে না তো? তুমি হুঁশিয়ার হয়ে থাকবে ওর পিছনে। বাবুজি, আমি 1000 পেছনে থেকেও কিছু করতে পারবো না। ও যদি ইচ্ছে করে তবে সিঙ্গাপুর থেকে আজই পালিয়ে যেতে পারে, কেউ পাত্তাই পাবে না। ইয়ার হোসেন ছাঁচটার কথা জিজ্ঞেস করছিল। তুমি কি বললে? বললাম বাবুর কাছে আছে। মতলব কি? না বাবু, খারাপ কিছু নয়, ও একবার দেখতে চায়। ভাগ্যিস আসল পদ্মরাখানা ব্যাংকে জমা দিয়ে এসেছিলাম কলকাতায়, নইলে সেই পাথর নিয়ে কলকাতাতেই খুন হয়ে গেল মেটে বুড়ুজে। এখানে আনলে সে পাথর আমরা হাতে রাখতে পারতাম না। জামাতুল্লাহ গলার স্বর নিচু করে বললে, বাবুজি, এখানেও লোক পেছন নিয়েছে। সুশীল ও সনৎ একযোগে সবিস্ময়ে বলে উঠল, কিরকম? এখন বলবো না, আপনারা ভয় পেয়ে যাবেন। সিঙ্গাপুর ভয়ানক জায়গা, এখানে দিন দুপুরে মানুষের বুকে ছুরি বসায়, পরে শুনবেন। সিঙ্গাপুরে যেদিকে বড় ডক তৈরি হয়েছে ওর কাছে অনেক দূর পর্যন্ত সামরিক ঘাঁটি। সাধারণ লোককে সেসব রাস্তা দিয়ে যেতে দেওয়া হয় না। জামাতুল্লাহকে পথপ্রদর্শক রূপে নিয়ে দুজনে সেই দিকে বেড়াতে বেরোলো। সমুদ্রের নীল দিগন্ত প্রসারী রূপ এখান থেকে যেমন দেখায় এমন আর কোথাও থেকে নয়। দুপুরের কাছাকাছি সময়টা, প্রখর রৌদ্রকিরণে সমুদ্র জল ইস্পাতের ছুরির মতো ঝকঝক করছে। দুখানা মানোয়ারি জাহাজ বন্দর থেকে দূরে দাঁড়িয়ে ধোঁয়া ছাড়ছে। একজন চীনেম্যান এসে ওদের পিজিন ইংলিশে বললে, টি স্যার, টি? নো টি। নো টি স্যার? মাই হাউস হিয়ার স্যার, ভেরি গুড হোমমেড টি স্যার। সনৎ বললে, চলো দাদা, চলো জামাতুল্লাহ, একটু খেয়ে আসি। সবাই মিলে রাস্তা থেকে একটু দূরে একটা চীনা বাঁশ ছাড়ের আড়ালে একটা অ্যাসবেস্টাসের ঢেউ খেলানো পাত দিয়ে ছাওয়া ছোট বাড়িতে এলো। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বাঁশের টেবিল পাতা আছে বারান্দায়।
তিনজনে সেখানে বসে দূরে সমুদ্রের দৃশ্য দেখছে। এমন সময় চিনেম্যানটি চা নিয়ে এলো। ওরা চা খাচ্ছে। সে লোকটা আবার কিছু কেক নিয়ে এসে ওদের সামনে রাখলে। ওদের বললে, তোমরা কোথায় যাবে? সুশীল বললে, বেড়াতে এসেছি। কোথা থেকে? কলকাতা থেকে। ভেরি গুড, চমৎকার জায়গা সিঙ্গাপুর। এখান থেকে আর কোথাও যাবে নাকি? না, আর কোথাও যাব না। ভালো কিউরিও কিনবে? কি জিনিস? এসো না ঘরের মধ্যে। ওরা তিনজনে ঘরের মধ্যে ঢুকলো। বুদ্ধের মূর্তি, মালা, ড্রাগনের মূর্তি, পোর্সিলেনের পেট মোটা চীনে ম্যান্ডারিনের মূর্তি ইত্যাদি সাধারণ শৌখিন জিনিস আলমারিতে সাজানো। ওরা হাতে করে দেখছে। এমন সময় সনৎ একটা জিনিস হাতে নিয়ে অস্ফুট স্বরে চিৎকার করে উঠল, দাদা দেখো। সুশীল ও জামাতুল্লাহ দুজনেই চেয়ে দেখলে একখানা জেড পাথরের তৈরি ছুরির গায়ে কি আঁখচোখ কাটা। ভালো করে দুজনেই দেখলে অবিকল সেই আঁখচোখ, নটরাজনের পদ্মরাগ মণির গায়ে যে আঁখচোখ ছিল। ওরা সবাই অবাক হয়ে গেল। সুশীল বললে, এ ছুরিখানার দাম কত? $2 মিস্টার। এ ছুরি তুমি কোথায় পেলে? দেখি ছুরিখানা। ও, এ আমি একজন মালয়ের কাছ থেকে কিনেছিলাম। এখানেই? হ্যাঁ, একজন মাল্লা ছিল সে। কোথা থেকে সে ছুরিখানা পেয়েছিল তা কিছু বলেনি? না মিস্টার, তবে ছুরিখানা সে ভয়ে পড়ে বিক্রি করে। সে বলেছিল দুবার সে প্রাণে মরতে মরতে বেঁচে যায় ছুরিখানার জন্যে। তার পিছনে লোক লেগেছিল, লুকিয়ে আমার কাছে বিক্রি করে। কেউ জানে না যে এখানে আমার কাছে আছে। আমরা এখানে নেব। ওখানে বিক্রি হবে না। আমরা $3 দেব। নিয়ে তোমরা বিপদে পড়বে, ও নিও না। তোমার দোকানের জিনিস বিক্রি করতে আপত্তি কি? আমি আমার খরিদ্দারকে বিপদে ফেলতে চাইনি। শোনো মিস্টার, আমি জানি ও ছুরি কেন নিতে চাইছো। ওই আঁকযোগগুলোর জন্যে, ঠিক কিনা? প্রাচীনকাল থেকে এদেশে অনেকে জানে ওই আঁকগুলো কোথাকার এক গুপ্ত নগর আর তার ধনভাণ্ডারের হদিশ। সকলে জানে না বটে, তবে পুরনো লোক কেউ কেউ জানে। অনেক পুরনো জেড পাথরের আংটিতে ওই আঁকযোগ আমি দেখেছি। ও নিয়ে একটা গুপ্ত সম্প্রদায় আছে। সম্প্রদায়ের বাইরে আর কারো কাছে ওই আঁকযোগওয়ালা আংটি কি ছুরি কি কিরিচ দেখলে তারা পেছনে লেগে গুপ্ত হত্যা পর্যন্ত করে ফেলে। তবে তাদের আসল উদ্দেশ্য থাকে জিনিসটাকে হস্তগত করা। কেন? পাছে অন্য কেউ ওই আঁকযোগের হদিশ পেয়ে সেই প্রাচীন নগর আর তার গুপ্ত ধনভাণ্ডার আবিষ্কার করে ফেলে। ওরা নিজেরা যখন বের করতে পারলে না, তখন আর কাউকে ওরা খোঁজ করতেও দেবে না। ও জিনিস কাছে রাখা মানে প্রাণ হাতে করে বেড়ানো। কিন্তু আমার মনে হয় কি জানো মিস্টার, ওরকম নগর কোথাও নেই। ও একটা মিথ্যা প্রবাদের মতো এ অঞ্চলে প্রচলিত আছে। কেউ দেখেছে এ পর্যন্ত বলতে পারো? কেউ বলতে পারে সে দেখেছে? কেউ সন্ধান দিতে পারে? ও একটা ভুয়ো গল্প। চা খেয়ে বাইরে এসে তিনজনে সমুদ্রের দিকে চলল। চিনেম্যানটি পিছন থেকে ডেকে বললে, ওদিকে যেও না মিস্টার, সামরিক সীমানা, যাওয়া নিষেধ। সমুদ্রের ধারে এদিকে বসবার জায়গা নেই। একটা নির্জন স্থানে গিয়ে সুশীল বললে, জামাতুল্লাহ, শুনলে সব কথা? এখনো কি তোমার মনে হয় সে নগর আছে কোথাও? আমরা আলেয়ার পেছনে ছুটছি না? নটরাজনের গল্প ভুয়ো নয়? জামাতুল্লাহ বললে, তবে পদ্মরাগমণি এলো কোথা থেকে? মণিখানা সে কোনো প্রকার অসৎ উপায়ে হস্তগত করে, যার ওপরে প্রাচীন ও প্রচলিত প্রথানুযায়ী ওই চিহ্নটি আঁকা ছিল। এছাড়া ওর কোনো মানে নেই। জামাতুল্লাহর ভাব হঠাৎ যেন বদলে গেল। কত বৎসর পূর্বের এক স্বপ্ন ভরা দিন, এক আতঙ্ক ভরা কৃষ্ণা রজনীর স্মৃতি তার মুখের রেখায়
চোখের দৃষ্টিতে। সে বললে, কিন্তু বাবুজি, নটরাজন হয়তো দেখেনি, আমি তা দেখেছি। ভীষণ বনের মধ্যে অন্ধকার রাত কাটিয়েছি, আমি কারো কথা শুনিনি। খুব সাবধান জামাতুল্লাহ, আমাদের প্রাণের দাম এক কানা করিও না। যদি কথা কোনো রকমে প্রকাশ হয় যে আমরা ওই আঁকজোক পড়া পাথরের ছাঁচ নিয়ে সেই নগর খুঁজতে বেরিয়েছি। ঠিক বাবুজি, সে কথা আমারও মনে হয়েছে। এই সিঙ্গাপুর ভয়ানক জায়গা, এখানে পথে পথে রাত্রের অন্ধকারে খুন হয়। ভারী সাবধানে থাকতে হবে আমাদের। ইয়ার হোসেনকে সাবধান করে দিতে হবে। মুশকিল হয়েছে, লোকটা মাতাল, মদ খেয়ে কোনো কথা প্রকাশ করে না ফেলে। চলো যাওয়া যাক। তিনজনে সতর্ক দৃষ্টিতে চারিদিকে চেয়ে দেখতে দেখতে বাসার দিকে রওনা হলো। পরদিন ইয়ার হোসেন এসে ওদের বাসায় খুব সকালে উপস্থিত হলো। সনদ তখন উঠেছিল, চায়ের জন্য স্টোভ ধরিয়েছে। ইয়ার হোসেনকে দেখে বললে, আসুন মিস্টার হোসেন, ঠিক সময়ে এসেছেন, চা তৈরি। ইয়ার হোসেন রুক্ষ প্রকৃতির লোক, বলে উঠল, চা খাবার জন্য ঠিক আসেনি, আরও 200 টাকা চাই। হঠাৎ সনতের মুখ দিয়ে বেরিয়ে এলো, আরও 200? তাহলে তো আমাদের হাতে রইল না কিছু। তা আমি কি জানি, এ কাজে এসেছেন যখন, তখন পয়সার জন্য হোটলে চলবে না, নয়তো বলুন ছেড়ে দিই। না না, দাঁড়ান, আমি দাদা ও জামাতুল্লাহকে ডাকি। সুশীল শুনে বললে, তাই তো, ব্যাপার কি? চলো দেখি ব্যাপার কি। ইয়ার হোসেন বাইরে বসে আছে। সুশীল গিয়ে বললে, গুড মর্নিং মিস্টার হোসেন, কি মনে করে এত সকালে? সব ঠিক আছে, আজ রাত্রে রওনা হতে হবে, সব বন্দোবস্ত ঠিক হয়ে গিয়েছে। সনদ ও সুশীল একসঙ্গে বলে উঠল, কিরকম? ইয়ার হোসেনই গম্ভীর মুখে বললে, সব ঠিক, তার আগে সেই ছাঁচখানা একবার দেখি এখুনি, আর 200 টাকা এখুনি। সুশীলের ইঙ্গিতে সনদ বাক্স খুলে প্যারিস প্লাস্টারের ছাঁচ ওর হাতে দিলে। ইয়ার হোসেন ছাঁচখানা উল্টে পাল্টে দেখে শুনে বললে, নাও, ওসব বুজরুকি, অন্য কিছুই না, কিছুই হবে না হয়তো। টাকা? সুশীল বললে, টাকা রয়েছে জামাতুল্লার কাছে, সে আসুক। কোথায় সে? তা তো জানি নে, সকালে বেড়াতে বেরিয়েছে। আচ্ছা, আমি বসি। এখন কি ঠিক করলেন বলুন মিস্টার হোসেন? এখান থেকে ডাচ স্টিমার বেন্দা ছাড়ছে আজ রাত 10টায়। আমাদের নামতে হবে সাঙ্গাপান বন্দরে, সুলু সমুদ্রের ধারে। সাঙ্গাপান মশলার বড় আড়ত, সেখান থেকে জাঙ্ক ভাড়া করে যাব। এসব অস্ত্রশস্ত্র নিয়ে ডাচ স্টিমারে উঠতে দেবে? মেশিন গান কিনেছেন নাকি? সব ঠিক আছে, আপনি শুধু দেখুন ইয়ার হোসেন কি করতে পারে। আরও 1 ঘন্টা কেটে গেল। জামাতুল্লাহ আর ফেরে না। সুশীল ও সনদ উৎকণ্ঠিত হয়ে পড়ল। কাল বিকেলের সেই চীনাম্যানদের কথা বারবার মনে পড়ছিল ওদের। কথাটা ইয়ার হোসেনকে বলা ঠিক হবে না হয়তো ভেবেই ওরা বললে না, কিন্তু জামাতুল্লাহ সব জেনে শুনে একা বেরুলো কোথায়? বেলা প্রায় 10টা। এমন সময় জামাতুল্লাহ ঘরমাক্ত কলেবরে এসে হাজির হলো। ওর মুখের চেহারা দেখেই তিনজনেই একসঙ্গে বললে, কি হলো তোমার? জামাতুল্লাহ ক্ষীণ হাসি হেসে বললে, কিছুই না। কিন্তু তোমার চেহারা দেখে? উনি বলছেন আজ রাত্রে আমাদের রওনা হতে হবে। জামাতুল্লাহ সে কথায় কোনো উত্তর না দিয়ে বললে, টাকা দিয়ে দিন ওকে আগে। টাকা নিয়ে ইয়ার হোসেন বিদায় নেবার পর মুহূর্তেই জামাতুল্লাহ নিম্নস্বরে বললে, বড় বেঁচে গিয়েছি। ডকের পাশে যে গলি আছে সেখানে 2জন মালয় গুন্ডা আমাকে আক্রমণ করেছিল। 2জন দুদিক থেকে কিড়ি ছাতে, ভুঁড়ি ফাঁসিয়ে দিত আর একটু হলে। আমি প্রাণপণে ছুটে বেঁচেছি। তোমরা অত ছুটতে পারতে না, মারা পড়তে ওদের হাতে। কালকের সেই চিনেম্যানের কথাই ঠিক, আমরা খুব বিপন্ন এখানে। বাড়ি থেকে কোথাও বেরিও না, ইয়ার হোসেনকে কিছু বলো না।
সনত ও সুশীল রুদ্ধ নিঃশ্বাসে ওর কথা শুনছিল। কথা শেষ হলে সনত তাকে চা ও টোস্ট খেতে দিয়ে বললে, কিছু বলিনি আমরা, ও আজই যেতে বলছে, শুনেছ তো? যেতে হয় আজই, আমাদের পালাতে হবে, এখন প্রাণ নিয়ে জাহাজে উঠতে পারলে বাঁচি। বলো কি জামাতুল্লাহ, এত ভয় নেই। চিনেম্যানটার বাজে গল্পটা দেখছি তোমার মনে বড় দাগ কেটেছে। বাবুজি, মেটে বুরুজের মাঠে খুনের কথাটা ভেবে দেখুন। সে পাথরখানার জন্য নয়, আঁখ চোখের জন্যে। আমার তাই মনে হচ্ছে। অসাবধান হবেন না আজ দিরমানটা। জাহাজে উঠলে কতকটা বিপদ কাটে বটে। সেদিন বিকেলে ইয়ার হোসেনের লোক আবার এলো। একটা সিলমোহর করা চিঠি সুশীলের হাতে দিয়ে বললে, এর উত্তর এক্ষুনি চাই। সুশীল চিঠিখানা পড়ে দেখলে আজ কিভাবে কোথা থেকে রওনা হতে হবে সেই ব্যবস্থা চিঠিতে লেখা। ইয়ার হোসেন অন্য পথ দিয়ে যাবে, ওদের যেন চেনে না এভাবে। জাহাজে না উঠে এদের তিনজনের সঙ্গে সে কথাবার্তা বলবে না। সুশীল চিঠির উত্তর দিয়ে দিলে। জামাতুল্লাহ বললে, আমাদের জিনিসপত্র যদি কিনতে হয় এই সময় কিনে নিয়ে আসি, চলুন। ওরা বেরিয়ে এলো বাসা থেকে। ভিক্টোরিয়া স্ট্রিটে বড় বাজারে জিনিসপত্র কিনবে, এই ওদের ইচ্ছা। জামাতুল্লাহ বললে, বাবু, কিছু ভালো জিনিস খেয়ে নেওয়া যাক। জানেন, কোনো অজানা রাস্তায় অনেক দূর যেতে হলে ভালো খেয়ে নিতে হয়। অনেক দিন হয়তো ভালো খাবার অদৃষ্টে জুটবে না। একটা শিখ রেস্টুরেন্টে ওরা গিয়ে বসলো। মাংস, কাটলেট, চা, টোস্ট ইত্যাদি আনিয়ে খাওয়া শুরু করেছে। এমন সময় একজন ইউরোপীয় পোশাক পরা মালয় এসে ওদের টেবিলে বসে বিনীতভাবে বললে, সে কি তাদের সঙ্গে বসে খেতে পারে? সুশীল বললে, হ্যাঁ, নিশ্চয়ই। সে আর কোনো কথা না বলে খাবার আনিয়ে নিঃশব্দে কিছুক্ষণ বসে খেতে লাগলো। তারপর আবার ওদের দিকে চেয়ে বললে, আপনারা ভারতীয়? সুশীল ভদ্রভাবে উত্তর দিলে, হ্যাঁ। এখানে এসেছেন বেড়াতে, না? হ্যাঁ। কেমন লাগছে সিঙ্গাপুর? বেশ জায়গা। এখান থেকে দেশে ফিরছেন বোধহয়? তাই ইচ্ছে আছে। আপনারা তিনজনে বুঝে এসেছেন? না, আমরা এখানে এক হোটেলে থাকি, আলাপ হয়ে গিয়েছে। বেশ বেশ। আপনারা কোন হোটেলে উঠেছেন জানতে পারি কি? আমাদের একজন ভারতীয় বন্ধুর একটা ভালো হোটেল আছে, সেখানে খাবারপত্র সস্তা, ঘরদোরও ভালো। যদি আপনাদের দরকার হয়। সনত বলে ওঠে, না ধন্যবাদ, আমরা আজই চলে যাচ্ছি। সুশীল টেবিলের তলা দিয়ে সনতকে এক রাম চিমটি কাটলে। মালয় লোকটার চোখে মুখে একটা কৌতূহলের ভাব জাগলো। সেটা গোপন করে সে বললে, ওহ, আজই যাবেন? কিন্তু ভারতের জাহাজ তো আজ ছাড়বে না। সুশীল বললে, না, আমরা রেলে উঠে যাচ্ছি কুয়ালালামপুর। ও, কুয়ালালামপুর, দেখে আসুন, বেশ শহর। আরও কিছুক্ষণ পরে লোকটা বিল চুকিয়ে দিয়ে চলে গেল। সুশীল রাগের সঙ্গে সনতের দিকে চেয়ে বললে, ছি ছি, এত নির্বোধ তুমি, ও কথা কেন বলতে গেলে? সনত অপ্রতিভ মুখে বললে, আমি ভাবলাম ওতে আপদ বিদেয় হয়ে যাবে। অত জিজ্ঞেস করার ওর দরকার কি? আমরা যদি বা যাই তাতে তোর কি রে বাপু? তা নয়, কে কি মতলব নিয়ে কথা বলে, দরকার কি ওদের সব কথা বলার? জামাতুল্লাহ বললে, ঠিক কথা বলেছেন বাবুজি। সন্ধ্যার কিছু আগে ওরা রেস্টুরেন্ট থেকে বার হয়ে রাস্তায় নেমে দু একটা জিনিস কেনবার জন্য বাজারের দিকে চলেছে। এমন সময় জামাতুল্লাহ নিচু গলায় চুপি চুপি বললে, ওই দেখুন সেই লোকটা। সুশীল ও সনত চেয়ে দেখলে সেই মালয় লোকটা একটা দোকানে কি একটা জিনিস কিনছে ওদের দিকে পিছন করে। সুশীল বলল, চলো আমরা এখান থেকে চলে যাই, মোড়ের দোকানে জিনিস কিনি গে। জিনিস কিনতে একটু রাত হয়ে গেল।
ওরা বড় রাস্তা বেয়ে অনেকটা এসে ওদের হোটেল যে গলিটার মধ্যে, সেই গলিটাতে ঢুকতে যাবে, এমন সময় কি একটা ভারী জিনিস সুশীলের ঠিক বাঁ হাতের দেওয়ালে জোরে এসে লেগে ঠিকরে পড়ল সামনের রাস্তার উপরে। ওরা চমকে উঠল। জামাতুল্লাহ পথের উপর থেকে জিনিসটা কুড়িয়ে নিয়ে বললে, সর্বনাশ! ওরা দুজনে নিচু হয়ে জিনিসটা দেখতে গেল, কিন্তু জামাতুল্লাহ বললে, বাবুজি ছুটে আসুন, এখানে আর দাঁড়াবেন না বলছি। দুজনে জামাতুল্লাহর পিছনে পিছনে দ্রুত পদে চলতে চলতে বললে, কি হয়েছে? কি জিনিস ওটা? মিনিট 5-6 ছুটবার পর নির্জন গলিটার শেষ প্রান্তে ওদের হোটেলটা দেখা গেল। জামাতুল্লাহ হাঁপ ছেড়ে বললে, যাক, খুব বেঁচে যাওয়া গিয়েছে। এখানে মালয় দেশের ছুঁড়ে মারা ছুরি। ওরা 10-20 গজ তফাৎ থেকে এই ছুরি ছুঁড়ে লোকের গলা দুখানা করে কেটে দিতে পারে। আমাদের তাক করেই ছুরিখানা ছুঁড়েছিল, কিন্তু অন্ধকারে ঠিক লাগেনি। ওখানে দাঁড়িয়ে থাকলে যে ছুঁড়েছে তার আরেকখানা ছুরি ছুঁড়তেই বা কতক্ষণ। সনত সেই ভারী ছোড়াখানা হাতে করে বললে, ওফ, এ গলায় পড়লে পাঠা কাটার মতো মুন্ডু কেটে ছিটকে পড়ত, কানের পাশ দিয়ে তীর গিয়েছে। সুশীল বললে, এ সেই গুপ্ত সম্প্রদায়ের লোকের কাজ, আমাদের পেছনে লোক লেগেছে। জামাতুল্লাহ বললে, লোক লেগেছে, তবে আমাদের বাসাটা এখনো বার করতে পারেনি। আমি বলিনি যে এখানে আমরা বিপন্ন, আমার না বলবার কারণ আছে। রাতে ডাচ স্টিমার বেন্দা ছাড়ল। ইয়ার হোসেন বড় বড় কেরোসিন কাঠের প্যাক বাক্স ওঠালে গোটা কতক জাহাজে। তাদের বাইরে বিলিতি বিয়ার মদের বিজ্ঞাপন মারা। ওঠবার সময় অবশ্য কোনো হাঙ্গামা হলো না, কিন্তু সুশীল ও সনতের ভয় তাতে একেবারে দূর হয়নি। সিঙ্গাপুরের বন্দর ও প্রকাণ্ড নৌঘাঁটি ধীরে ধীরে দিকচক্রবালে মিলিয়ে গেল। অকুল জলরাশি আলোকোৎক্ষেপী ঢেউয়ে রহস্যময় হয়ে উঠেছে। 4 দিনের দিন সকালে জাহাজ এসে সাঙ্গাপান পৌঁছল। এখানে এসে ওরা নেমে একটা চীনা হোটেলে আশ্রয় নিলে। সাঙ্গাপান মশলার খুব বড় আড়ত। কতকগুলো নদী এসে সমুদ্রে পড়েছে। নদীর সেই মোহনাতেই বন্দর অবস্থিত, যেমন আমাদের দেশের চট্টগ্রাম। ইয়ার হোসেন বাংলা জানে না, উর্দু বা হিন্দুস্থানীয় ভুলে গিয়েছে। ও জামাতুল্লাহর সঙ্গে কথা বলে পিজিন ইংলিশে ও মালয় ভাষায়। বললে, জামাতুল্লাহ, এবার তুমি তোমার সেই দ্বীপে নিয়ে যেতে পারবে তো? পারবো মনে হচ্ছে, তবে এখনো ঠিক জানি নে। সুশীল বললে, শুনুন মিস্টার হোসেন, যখন আমার সঙ্গে জামাতুল্লাহ দেখা হয় গ্রামে, ও বলেছিল ডাচ ইস্ট ইন্ডিজের একটা দ্বীপে ওর জাহাজ নারকেলের ছোবড়া ও কুচি বোঝাই করতে গিয়ে ডুবো পাহাড়ে ধাক্কা খেয়ে ভেঙে যায়। কেমন, তাই তো জামাতুল্লাহ? রাস্তার কথাটা একবার ভালো করে ঝালিয়ে নেওয়া দরকার। ঠিক বাবুজি। তারপর বলে যাও। তারপর আমরা 7 দিন সেইখানে থাকি। ইয়ার হোসেন বললে, সেখানে থাকি মানে কি বুঝিয়ে বলো, দ্বীপে না সমুদ্রে? না সাহেব, দ্বীপে তো নয়, আমরা যাচ্ছিলাম এক দ্বীপ থেকে আরেক দ্বীপে। মাঝ দরিয়ায় এ কাণ্ড ঘটে। তারপর সৌরাবায়া থেকে জাহাজ এসে আমাদের উদ্ধার করে। সুশীল বললে, কতদিন পরে উদ্ধার করে? 8-10 দিন কি ওই রকম। সুশীল বললে, আগে বলেছিলে 7 দিন। বাবু, ঠিক মনে নেই, অনেক দিনের কথা, 7 থেকে 10 দিনের মধ্যে। সেই সময় সমুদ্রের বিষাক্ত কাঁকড়া খেয়ে সব কলেরা হয়ে মারা গেল। বাকি ছিলাম কাপ্তান আর আমি। দ্বীপ ছিল নিকটেই। যেখানে ডুবো পাহাড়ে আমাদের জাহাজ ধাক্কা খেয়েছিল, সেখান থেকে ডাঙা নজরে পড়ে। জাহাজের রশির 2 রশি কি 3 রশি তফাতে। দ্বীপ দেখলে আমি চিনতে পারবো। তার ধারে একটা পাহাড়, পাহাড়ের গা বেয়ে একটা ঝর্ণা পড়ছে সমুদ্রে।
বড় বড় পাথর পড়ে আছে, পাথরগুলো সাদা রঙের। সুশীল হেসে বললে, তোমার সেই ব্রহ্মমণির দ্বীপ? জামাতুল্লাহ গম্ভীর মুখে বললে, হাসবেন না বাবুজি, এসব কাজে নেমে এদেশের সব দেবতাকে মানতে হবে, না মানলে বিপদ হতে কতক্ষণ, আমি খুব ভালো করেই তা জানি। ইয়ার হোসেন বললে, বুঝলাম, ওসব এখন রাখো। সাঙ্গাপান থেকে কোন দিকে যেতে হবে, কত দূরে, একটা আন্দাজ দাও, একটা নটিক্যাল চার্ট করে দেওয়া যাক। আমরা সাঙ্গাপান থেকে রওনা হয়ে যাই পূর্ব দক্ষিণ কোণে, আন্দাজ 200 মাইল। সেখান থেকে পূর্বে উত্তর পূর্ব কোণে যায় আন্দাজ 50 মাইল। এইখানে সেই ডুবো পাহাড়ের জায়গাটা, যতদূর আমার মনে হচ্ছে। ইয়ার হোসেন অসহিষ্ণুভাবে বললে, যতদূর মনে হলে তো হবে না, আমাদের সেদিকে যেতে হবে তো। সুলু সমুদ্রের সর্বত্র তো ঘুরে বেড়াতে পারা যাবে না। আচ্ছা, তুমি সে দ্বীপ কত দূর থেকে চিনতে পারবে, নেমে না জাহাজে বসে? জাহাজে বসে চিনতে পারবো, ওই সাদা পাথরের পাহাড় আর ঝর্ণা দেখে। কত সাদা পাথরের পাহাড় থাকে? আর না সাহেব, তা নয়, সে পাথরের পাহাড়ের বন্ধন অন্য রকম, দেখলেই চিনব। ইয়ার হোসেন আর সুশীল দুজনে মিলে মোটামুটি ম্যাপ এঁকে নিয়ে সেদিন রাত্রে আরেকবার মিলিয়ে নিলে জামাতুল্লার সঙ্গে। চীনা জাঙ্ক ভাড়া করা হলো। 2 মাসের মতো চাল, আটা, চা, চিনি বোঝাই করে নেওয়া হলো জাঙ্কে। আর রইল বিয়ারের কাঠের বাক্স ভর্তি অস্ত্রশস্ত্র ও মেশিন গান। ইয়ার হোসেন প্রস্তাব করলে, এখানে বিলম্ব করা উচিত নয়, আজ রাত্রেই যাওয়া যাক, শত্রু লাগতে পারে। জামাতুল্লাহ বললে, সে কথা ঠিক, কিন্তু রাত্রে হারবার মাস্টার জাহাজ কি নৌকো ছাড়তে দেবে না? পোর্ট পুলিশে ধরবে। এসব জায়গার এই নিয়ম। বোম্বেটে ডাকাতের আড্ডা কিনা সুলুসি, কড়া নিয়ম সব। তবে কাল সকালে চলুন সাহেব। ইয়ার হোসেন দ্বিধার সঙ্গে এ প্রস্তাবে মত দিলে। সুশীলকে ডেকে বললে, রাতের অন্ধকারে যাওয়া ভালো ছিল, দিনের আলোয় সকলের মনে কৌতূহল জাগিয়ে যাওয়া ভালো না। যাই হোক, উপায় কি? সকাল 8টার পরে সাঙ্গাপান থেকে ওদের নৌকো ছাড়ল, মাত্র 1.5 টনের চীনা জাঙ্ক, সমুদ্রে মোচার খোলার মতো। কিন্তু জামাতুল্লাহ বললে, জাঙ্ক হঠাৎ ডোবে না, এসব তুফান সংকুল সমুদ্রে পাড়ি দিতে চীনা জাঙ্কের মতো জিনিস নেই। জাহাজ বন্দর ছেড়ে অনেক দূর এলো। ক্রমে চারিদিকে শুধু সমুদ্রের নীল জলরাশি। জামাতুল্লাহ নাবিক ও কর্ণধার, কিন্তু যে বৃদ্ধ চীনামান জাঙ্কের সারেং, সেও দেখা গেল বেশ জাহাজ চালাতে জানে। 2 দিন জাহাজ চলবার পরে জামাতুল্লাহর সঙ্গে চীনা সারেংয়ের ঝগড়া বেঁধে গেল। ইয়ার হোসেন বললে, চেঁচামেচি কেন, কি হয়েছে? চীনা সারেং বললে, জামাতুল্লাহ সাহেব জাহাজ চালাতে জানে না, কোথায় নিয়ে যাচ্ছে? জামাতুল্লাহ বললে, বিশ্বাস করবেন না ওর কথা, ও লোকটা একেবারে বাজে। ইয়ার হোসেন ও সুশীল পরামর্শ করে জামাতুল্লাহর ওপরেই কিন্তু জাহাজ চালানোর ভার দিলে। একদিন সন্ধ্যার সময় দূরে ডাঙা ও আলোর সারি দেখা গেল। চীনা সারেং ছুটে গিয়ে বললে, ও হে, বড় যে জাহাজ চালাচ্ছ, ও ডাঙা আর আলো কোথাকার? এদিকে এত বড় ডাঙা কিসে? জামাতুল্লাহ একটু ঘাবড়ে গিয়েছিল। চার্ট অনুসারে ওখান থেকে আলো আর ডাঙা দেখবার কথা নয়। চীনা সারেং ইয়ার হোসেনকে আর সুশীলকে ডেকে বললে, ওকে বলতে বলুন স্যার, ও আলো আর ডাঙা কিসের? জামাতুল্লাহকে মাথা চুলকোতে দেখে চীনা সারেং বিজয় গর্বে বললে, আমি বলে দিচ্ছি স্যার, সান্ডা প্রণালীর মুখে পিয়েরপং বন্দরের আলো। তার মানে বুঝেছেন? আমরা আমাদের যাবার রাস্তা থেকে 100 মাইল পূর্ব দক্ষিণে হেঁটে এসেছি। এই রকম করে জাহাজ চালালে দক্ষিণ মেরুতে পৌঁছতে আমাদের আর বেশি দেরি লাগবে না স্যার। চীনা সারেং সেদিন থেকে হলো কাপ্তেন। সুশীল বললে, রাগ করো না জামাতুল্লাহ,
তুমি অনেক দিন এ কাজ করনি, ভুলে গিয়েছো। জামাতুল্লাহ বললে, তা নয় বাবুজি, আমি ভুলিনি জাহাজ চালানো। আমার চার্ট ঠিক ছিল। আমার মনে হয় কিছু গোলমাল হয়েছে বা চার্টে ভুল করে রেখেছে। আরও 3 দিন পরে বিকেলের দিকে চীনা ক্যাপ্টেন বললে, পাড়া নামছে স্যার, দড়িদড়া সামলে আর জিনিস সামলে আপনারা খোলের মধ্যে নেমে যান, ঝড় উঠবে। 3 ঘন্টার মধ্যে ভীষণ ঝড় এলো পূর্ব দক্ষিণ কোণ থেকে। দড়িদড়া ছিঁড়ে পাল উড়িয়ে নিয়ে যায়। জামাতুল্লাহ চিৎকার করে বললে, সব খোলের মধ্যে যান, ভয়ঙ্কর ঢেউ উঠেছে। জাঙ্কের ডেকের উপর বড় বড় ঢেউ সবেগে আছড়ে পড়ে ক্ষুদ্র 1.5 টনের জাঙ্কখানা যে কোনো মুহূর্তে ভেঙে চুরে সমুদ্রের তলায় ডুবিয়ে দেবে বলে মনে হলো সবারই। কিন্তু 2-3 বার জাঙ্কখানা ডুবতে ডুবতে বেঁচে গেল। নাকানি চুবুনি খেয়েও আবার সমুদ্রের উপর ঠেলে ওঠে। সাবাস মোচার খোলা। হঠাৎ চীনা ক্যাপ্টেন চিৎকার করে উঠল, সামনে পাহাড়, সামলাও। শেষ হলো আজকের পর্ব। পরবর্তী পর্ব পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।